This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। লাঠি লাঠি মেরেও গায়ের জ্বালা মিটছে না পুলিশের, কেন জানেন? কারণ চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে এবার জোড়া মামলা পুলিশের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, লাঠি লাঠি মেরেও গায়ের জ্বালা মিটল না পুলিশের। চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে বলবেন। সুপ্রিয়, দেখো, পুলিশ সূত্রে যে খবর আমরা জানতে পারছি যে গতকাল কসবার ডিআই অফিসে যে অশান্তি, বিশৃঙ্খলা বা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সেই ঘটনাতে কসবার ডিআই অফিসের তরফে অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশের তরফ থেকে সুমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এবং সেক্ষেত্রে এই যে শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীরা যারা নিজেদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে ডিআই অফিসে যে কর্মসূচি নিয়েছিলেন, সেই কর্মসূচিতে যাওয়ার পর পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে প্রথমে পুলিশের উপরে হামলা বা ভাঙচুরের ঘটনা চালানো হয় এবং তার পরবর্তীতেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ মৃদু বল প্রয়োগ করে। এই ঘটনার বাস্তবে কতটা সত্যতা রয়েছে সেগুলোও কিন্তু তদন্ত করে দেখা হবে। তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এবার শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করছে এবং সেক্ষেত্রে সুমোটো মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বেশ বেশ, ধন্যবাদ সুপ্রিয়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে এবার জোড়া মামলা পুলিশের। গতকাল কি ঘটেছে আমরা সকলে দেখেছি। গতকাল কি ঘটেছে আপনারা দেখেছেন। পেটে লাথি মেরেছে, চাকরি খেয়ে পিঠে লাঠি ভেঙেছে যাদের, তাদেরকে এবার জেলেও ঢোকাবে। একদিক দিয়ে সুবিধা হবে, বাবা মাকে জবাব দিতে হবে না এই চাকরিহারাদের যে তোমাদের খাওয়াবো কি, আর নিজেদের খাওয়া পড়ার ব্যবস্থাটা হয়ে যাবে জেলে থাকলে। লজ্জার কতটা, 6 মাস আগে এই পুলিশ ডাক্তারদের পেছনে লাগলো, আজকে এই পুলিশ মাস্টারদের পেছনে লেগেছে। আর আমরা সমাজ চুপ করে বসে দেখছি। বলছে না গতকাল ওরা কার পারমিশন, কোনো পারমিশন নেয়নি। আজকে এই মুহূর্তে মৌলালির মোড়টা তাকিয়ে দেখুন, লেলিন সরণি, এসএন ব্যানার্জি রোড, এই রাস্তাটা দেখুন, পুরো রাস্তা বন্ধ। কার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছিল ওরা? কার কাছে পারমিশন নিয়েছে দেখাতে পারবে সরকার যে একটা পারমিশন নিয়েছে তারা? ওর 7টা, 6টা, 6:30, 7টা থেকে পুরো রাস্তা বন্ধ, রাস্তার দুধারে বিরিয়ানি চলছে রান্না। আমি জানতে চাই কার পারমিশন নিয়েছে? এটা হচ্ছে তোষণের রাজনীতি। মুখ্যমন্ত্রী ভুলে গেলেন যে 26,000কে কালকে লাঠিপেটা করলেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ ওনাকে ভোট দিয়েছে। আমি বলি এই সরকার যতক্ষণ না যাবে, এই নির্লজ্জ সরকার, একটা পুলিশের ছবি পেয়েছি। আপনার বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে জোড়া মামলা পুলিশের। গতকাল লাঠি সমস্তটা মারার পরেও এবার জোড়া মামলা করেছে পুলিশ। কথা আছে, ভাত দেওয়ার মুরব্বেই কিল মারার গোসাই। ছেলে মেয়েগুলো চাকরি চলে গেছে তৃণমূলের চুরির জন্য। যারা চুরি করেছে আজকে পর্যন্ত, 2016 সালের এটা পরীক্ষা, 2025 সাল, এই 9 বছরে যারা চুরি করেছে আজকে পর্যন্ত একটা চোরের গায়ে মমতা ব্যানার্জির পুলিশের একটা আঁচড় লাগলো না। আর বারবার পুলিশের কাছে মার খেলো যারা শিক্ষক, যারা চাকরিহারা, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, প্রত্যেকবার তারা মার খেলো। এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র বোঝা যায়, ওনার সরকারের চরিত্র বোঝা যায়, ওনার পরিচালিত পুলিশের চরিত্র বোঝা যায়। এবং গতকাল আমরা দেখেছি কয়েকজন নিরস্ত্র শিক্ষক, এবং তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, খালি তাই নয়, তাদের হাতে কোনো রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার, পতাকাও ছিল না। অন্য কোনো বিরোধী দলের পতাকা দেখলে মমতা ব্যানার্জির পুলিশ খেপা ষাঁড়ের মতো খেপে ওঠে। এক্ষেত্রে কোনো বিরোধী দলের কোনো ব্যাপার নেই। তাদেরকে নিয়ে 3 দিন আগে নিজেই নেতাজি দলে সভা করলেন। তাদেরকে এখন রাস্তায় ফেলে পেটাচ্ছেন এবং খালি লাঠি বাড়ি মারছেন তা নয়, পেটে লাঠি মারছে। সেই ছবিও আপনারা দেখেছেন। রিতম বলে একজন পুলিশ, আপনারাই দেখেছেন, TV9 দেখিয়েছেন, তার ছবি আপনারা দেখিয়েছেন। গোটা বাংলার মানুষ দেখলো কে মারলো, কে মার খেলো, তারপরে এরা তাদের বিরুদ্ধে মামলা করছে। দেখুন, এর থেকে একটা জিনিস বোঝা যায়, আমরা যারা বিরোধী দল করি পশ্চিমবাংলায়, আমাদেরকে কি অবস্থার মধ্যে পুলিশের সামনে দাঁড়িয়ে রাজনীতি করতে হয়। নিরস্ত্র কয়েকজন শিক্ষক যারা কয়েকদিন আগে মমতা ব্যানার্জির মঞ্চে ছিলেন, তাদেরকে যদি এরকম ভাবে পুলিশের কাছে প্রথমে মার আর তারপর মিথ্যে কেস খেতে হয়, তাহলে আমরা যারা রাজনৈতিক দল করি আমাদের কি অবস্থা পশ্চিমবাংলায়? অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম শতরূপ ঘোষ, সিপিএম নেতা। আর এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো একবার ডিসি এসএসসি বিদিশা কলিতা, তার কি মন্তব্য শোনাবো।
ওরা প্রথমে আমাদের এখানে দে আর টিচার্স, ওদের প্রটেস্ট করার এভরি রাইট আছে। প্রথমে ব্যারিকেড ছিল, ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে, ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে। এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। চাকরি হারিয়েছেন তারা, চাকরি হারিয়ে প্রতিবাদে নেমে কি জুটেছে পেটে লাথি, পিঠে লাঠি। চাকরি হারাদের ওপর এত নির্মম কেন হলো পুলিশ? শিক্ষকদের লাঠিচার্জের সঙ্গে লাঠিচার্জ কেন? এই লাঠি সমাজের পক্ষে লজ্জার নয়? পরবর্তী প্রজন্মের কাছে কোন বার্তা পৌঁছচ্ছে? সৌজন্যতার পাঠ কি সরকারি লেঠেলদের শেখানো হয় না? পরিজনদের কাছে কি যুক্তি দেবেন অভিযুক্ত পুলিশ কর্মী? জনতাকে ছত্রভঙ্গ করার ট্রেনিং পায়নি পুলিশ? চাকরি চোরেরা দিব্যি আছেন, চাকরি হারিয়ে লাঠি প্রাপ্য শিক্ষকদের। লাঠি আড়াল করতে কোন যুক্তি দেখাচ্ছে পুলিশ? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে এই সমাজের সকলের মনে। চাকরি হারিয়ে তো তারা প্রতিবাদে নেমেছিলেন, আর প্রতিবাদে নেমেছিলেন নিরস্ত্রভাবে। আর সেই নিরস্ত্রভাবে প্রতিবাদে নেমে তাদের জুটলো পেটে লাথি, পিঠে লাথি। বারবার করে টিভি নাইন বাংলা আপনাদের দেখাচ্ছে। আজও দেখুন সেই মুহূর্তের ছবি, যখন পুলিশ এসে পিঠে লাথি মারছে, পেটে লাথি মারছে নিরস্ত্র চাকরিহারাদের। তাদের উপর এত নির্মম কেন হলো পুলিশ? শিক্ষকদের লাঠিচার্জের সঙ্গে এই যে লাঠিচার্জ কেন করা হলো? এই লাঠি সমাজের পক্ষে লজ্জার নয়? পরবর্তী প্রজন্মের কাছে কোন বার্তা পৌঁছচ্ছে? এইগুলোর মাধ্যমে কোন বার্তা পৌঁছানোর চেষ্টা করছে রাজ্যের পুলিশ প্রশাসন? সৌজন্যতার পাঠ কি সরকারি লেঠেলদের শেখানো হয় না? লাঠি আড়াল করতে কোন যুক্তি দেখাচ্ছে পুলিশ? দেখুন, বার করে আমরা টিভি নাইন বাংলা আপনাদের দেখাচ্ছি যে ঠিক কিভাবে কালকে নিরস্ত্র চাকরিহারাদের ওপর অত্যাচার বলা যেতে পারে, সেই অত্যাচার হয়েছিল। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুমনের সঙ্গে কথা বলি। সুমন, বারবার করে সকলের মনে এখন এটাই প্রশ্ন উঠছে যে সমস্ত চাকরিহারারা কালকে প্রতিবাদে নেমেছিলেন তারা তো নিরস্ত্রভাবে পৌঁছে গেছিলেন, তাহলে তাদের ওপর এত নির্মম হলো কেন পুলিশ? দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে তন্নিষ্ঠা, এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি বারবার করে তাদেরকে আইনি এবং মানবিক সাহায্য করার কথা বলেছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার সেই মুখ্যমন্ত্রীর পুলিশ, সেই রাজ্যের পুলিশ, তারা এইভাবে লাঠি কেন মারছে? সিপি পুলিশ কমিশনার, রাজ্যের মুখ্য সচিব, তারা বোঝানোর চেষ্টা করেছেন যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এই কাজ করতে হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যেভাবে লাঠি এবং লাঠি মারা হয়েছে, তারা তো কেউ ক্রিমিনাল নন, তারা শিক্ষক, স্কুলে পড়ান। একটা অভূতপূর্ব পরিস্থিতির কারণে বলা চলে রাজ্য সরকারের দোষে তাদের চাকরি গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উপর কি এইরকম অত্যাচার কেন হলো, এই নিয়ে অনেকেই সরব হয়েছেন। আবার এই লাথি মারার ঘটনাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তার কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে শিক্ষাবিদ পবিত্র সরকার, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। পবিত্রবাবু, চাকরি হারিয়ে প্রতিবাদে নেমেছিলেন তারা, আর সেই প্রতিবাদে নেমে পেটে লাথি, পিঠে লাঠি মারলো। কারা মারলো? পুলিশ। নিরস্ত্র কিছু চাকরি হারাদের ওপর কালকে চললো এই ধরনের নির্মম অত্যাচার। কেন এই ধরনের ছবি দেখতে হচ্ছে আজকের এই সমাজকে? পরবর্তী প্রজন্মের জন্য কি বার্তা যাচ্ছে? হ্যাঁ, এই সমাজকে, এই সময়কে দেখতে হচ্ছে, কারণ এই সময়ে এমন একটা সরকার পশ্চিমবাংলায় আছে যারা এগুলো হয়তো আড়ালে থেকে পুলিশকে বলে যে এরকম করো, নইলে পুলিশ ছাত্রদের পেটায়, পুলিশ শ্রমিকদের পেটায়, শিক্ষকদের পিটিয়েছে পুলিশ, নিরস্ত্র শিক্ষকদের। এই ঘটনা সত্যি আমি তো শুনিনি। মানে পশ্চিমবাংলায় এই ব্যাপারেও বাংলা এগিয়ে রইল, এগিয়ে বাংলা কথাটা চলছে এখন। খুব নিরস্ত্র শিক্ষকদের পুলিশ পিটিয়েছে, লাথি মেরেছে, এটা তো খুব গৌরবের কথা, সরকারের পক্ষেও খুব গৌরবের কথা। এমনটি আর হয়নি, সারা ভারতে বা পৃথিবীতে আর হয়নি, সেজন্য আমরা গৌরব করতেই পারি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। সুবর্ণবাবু, গতকাল আমরা দিনভর দেখিয়েছি যে কিভাবে, ঠিক মার্ক করে দেখিয়েছি যে কিভাবে পুলিশ যারা চাকরি হারিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল, প্রতিবাদে নেমেছিল, পৌঁছেছিল, কোনো রকম পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল ব্যানার ছাড়া তাদেরকে কিভাবে ধরে ধরে পেটালো পুলিশ। আর শুধুমাত্র পিটিয়ে খামতি হলো না, সেখানে তারপরে লাথি মারতেও দেখা গেল পুলিশকে।
এটা মানে কি ধরনের ছবি দেখতে হচ্ছে আজকের এই সমাজকে? এই লাথি কি সমাজের পক্ষে লজ্জার নয়? দেখুন, এই লাঠিটা আসলে ওই একজন চাকরিহারা শিক্ষকের পেটে পড়লো তা নয়, এই লাঠিটা পড়লো সামগ্রিকভাবে আমাদের রাজ্যের সমস্ত শিক্ষিত জনগণ হচ্ছে তাদের মর্যাদা, তাদের পেশাগত যে মর্যাদা তার পেটে হচ্ছে যে এই লাঠিটা সরকার মারলো। এই লাঠিটা মারলো তার কারণ হচ্ছে যে এই হচ্ছে যে একটা সামগ্রিকভাবে যে অশিক্ষার পরিবেশ আমাদের গত 10, 12, 13, 14, 15 বছর ধরে আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে, যে অশিক্ষাই রাজত্ব করবে, তাতে কোনো পেশার যে মর্যাদা থাকবে না এটা পরিষ্কার। এই পুলিশকেই আমরা দেখেছি, জুনিয়র ডাক্তাররা যখন অবস্থানে বসতে যাচ্ছেন, ধর্মতলায় আন্দোলন করছেন, লাঠি মেরে তাকে ছুড়ে ফেলা হয়েছিল, সেই জন্যই তারা অবস্থানে অনশনে বসতে বাধ্য হয়েছিল। ওখানে আপনাদের স্মরণে থাকবে। আজকে দেখলাম এই যে একজন শিক্ষকের পেটে লাথি পড়া মানে কিন্তু সমগ্র শিক্ষক সমাজের উপরে হচ্ছে লাথি মারা। এই বিবেকানন্দের দেশে, রামমোহনের দেশে এইরকম আসলে পুলিশ কেন করছে এটা বুঝতে হবে। সরকার পরিষ্কার নির্দেশ, এই সরকার পুলিশকে তাদেরকে এই দিয়ে যেসব অপরাধগুলো করাচ্ছে, তাদের দিয়ে যে কাটমানি সংগ্রহ, দুর্নীতিগ্রস্ত মানে দুর্নীতি করানো, দুর্নীতি যার হচ্ছে ভাগ গিয়ে মানে সর্বাধিক বেনিফিট যারা পাচ্ছেন, মানে মাথায় যারা বসে আছেন তারা, তার ফলে পুলিশ এতটা বেপরোয়া তারা হয়ে গেছে। তারা জানে যে এই সরকারটাকে রক্ষা না করলে আমরা এত পরিমাণ চুরি করতে পারবো না, এতটা কাটমানি খেতে পারবো না। সেই জন্য পুলিশ রাজনৈতিক দলের কর্মী, শাসক দলের কর্মীদের মতো আচরণ করছে সর্বত্র। পুলিশ জানে যে কোথায় আমাদের টেবিলের তলায় লুকোতে হবে, কোথায় হচ্ছে যে আমাকে এই যে ধরুন 14ই আগস্ট রাত্রিবেলায় আর্জি করে পুলিশ কেমন লুকানো নাটক। বক্তব্য স্পষ্ট, অনেক ধন্যবাদ সুবর্ণবাবু। আমরা কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। একবার কথা বলি আরো একবার, আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, যেটা তুমি বলছিলে প্লিজ কন্টিনিউ। দেখো, এই লাথি নিয়ে বিতর্ক শুরু হয়েছে, কারণ শিক্ষকদের পুলিশ কেন লাথি মারতে পারে। আবার পাল্টা তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা তারা একটা পাল্টা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু যখন গেছিলেন তখন অধ্যাপককে একজন ছাত্র লাথি মেরেছিল, তাহলে সেটা কেন অন্যায় নয়? হ্যাঁ, সেটা অন্যায়। তবে শিক্ষকদের, যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা যাদের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন, যারা রাজ্যের দোষে চাকরি হারিয়েছেন, তাদেরকে পুলিশ লাথি মারবে, এটাও অন্যায়। এই দুটো ন্যারেটিভ কিন্তু উঠে আসছে। স্বাভাবিকভাবেই এই চাকরিহারা শিক্ষকরা তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছে। সুমন একটু সঙ্গে থাকো আমাদের প্লিজ। আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি, অভিনেতা বাদশা মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। বাদশাদা, আমরা দেখেছি গতকাল যে চাকরি হারিয়ে প্রতিবাদে নেমে জুটেছে পেটে লাথি পিঠে লাঠি, তারা তো নিরস্ত্রভাবে গেছিলেন। আচ্ছা, পুলিশ তারাও তো কোনো না কোনো শিক্ষক শিক্ষিকার কাছে একসময় পড়াশোনা করেছেন। এই কোন বার্তা যাচ্ছে আগামী প্রজন্মের জন্য? দেখুন, এই বার্তাটা আপনাদের সময় থাকলে একটু সময় দিলে একটু বলতে পারি আমি। হ্যাঁ প্লিজ। কি বলবো সেটা হচ্ছে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকারের সর্বোচ্চ স্তর থেকে। যে মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমি ভেবে দেখবো, আমি পাশে আছি, সব থেকে বড় বিভ্রান্তি এখানে। কারণ পাশে থাকার তো কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে যোগ্য প্রার্থীদের লিস্টটা প্রমাণ সহ সুপ্রিম কোর্টকে পেশ করা। শুধু এইটুকু মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বা এসএসসি তারা যদি দায়িত্ব নিয়ে করেন তাহলেই যোগ্য প্রার্থীদের চাকরিটা নিশ্চিত হবে, আর আলাদা করে পাশে থাকার কিছু নেই। 2 নম্বর হচ্ছে এই যোগ্য প্রার্থীরা তারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা স্তরে যাওয়ার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর কাছে তারা আগে যেতে চেয়েছেন, সুযোগ পাননি, শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছেন, চিঠি দিয়েছেন। এবং এই যে ডিআই অফিস, তারা বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে 20 থেকে 22 বার ডিআই অফিসে ভেরিফিকেশন হয়েছে। তাহলে ডিআইরা কেন দায়িত্ব নিয়ে তখন কে যোগ্য কে অযোগ্য সেই নির্ধারণটা করেননি? তো যারা পদে থেকে এই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে তাদের অফিসে যোগ্য চাকরি প্রার্থীরা যাবে না, তো তারা কোথায় যাবে? তাদের সম্পূর্ণ অধিকার আছে যাওয়ার। এবং যেহেতু সরকারের সর্বোচ্চ স্তর থেকে বারবার বলছে যে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য প্রার্থীদের তালিকা চাইব, পরীক্ষা নিয়েছে সরকার, খাতা দেখেছে সরকার, ক্ষমতায় আছে সরকার, তাহলে যে পরীক্ষা নিল পরীক্ষক যাদের লিস্টটা তো তারা বের করবে, সুপ্রিম কোর্ট দেখবে লিস্টটার মধ্যে সেটা প্রামাণ্য কিনা, সেটা সঠিক কিনা, কিন্তু লিস্টটা বের করার দায়িত্ব সরকারের। তাই মাননীয় মুখ্যমন্ত্রী যতবার বলছেন সুপ্রিম কোর্টের কাছে যোগ্য প্রার্থীদের লিস্ট চাইবো, ততবার বুঝতে হবে জেনে শুনে যোগ্য প্রার্থীদের বঞ্চনা করা হচ্ছে। সেই রাগ থেকে, সেই হতাশা থেকে, সেই ক্ষোভ থেকে তারা ব্যাপক আন্দোলনে নামছেন। আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষকে দল মত নির্বিশেষে ঝান্ডা ছেড়ে ওদের পাশে নামা উচিত। আর একটা শেষ কথা বলবো, একটা অনুরোধ আমার সরকারের কাছে, এই যত ছেলে মেয়ে আছে এদের প্রত্যেকের, অনেকের ব্যাংক লোন আছে, বাড়িতে অসুস্থ মানুষ আছে, সরকার দায়িত্ব নিয়ে সমস্ত ব্যাংকের সাথে কথা বলুক,
কেউ যেন এদের যে ব্যাংকের লোন আছে ইএমআই এর জন্য কোনো ব্যাংক যেন এদের প্রেশার না দেয়। সরকারকে সেই দায়িত্ব নিতে হবে এবং বাড়িতে কোনো অসুস্থ শিশু বা বৃদ্ধ মানুষ থাকলে ইমিডিয়েটলি সরকারকে লোক পাঠিয়ে তার দায়িত্ব নিতে হবে। এই দুটো কাজ সরকার ইমিডিয়েটলি করতে পারে, তারপরে বাকি কি হবে সেটা আন্দোলন পথ দেখাবে। অনেক ধন্যবাদ বাদশাদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অভিনেতা বাদশা মৈত্রের সঙ্গে। আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, পুলিশের লাঠি পেটানোর যে প্রতিবাদ, সেই প্রতিবাদে অনশনে বসছেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনে অনশনে বসছেন যোগ্য শিক্ষকরা। এই মুহূর্তের আপডেট কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, কি বলছেন চাকরিহারারা? আর কোনো পথ পেলেন না তারা, সেই জন্য এবার অনশনে বসতে বাধ্য হচ্ছেন তারা? একেবারে দেখো, এসএসসি ভবনের সামনে রাস্তায় যোগ্য শিক্ষকেরা তারা বসে আছেন। গতকাল যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যোগ্য যারা চাকরিহারা শিক্ষকেরা রয়েছেন তাদের ওপরে পুলিশের লাঠিচার্জ, এমনকি লাথি মারার মতো ঘটনা ঘটেছে এবং সর্বোপরি তাদের চাকরি খোয়া গেছে। তারা কিন্তু অবস্থান বিক্ষোভে করেছে এবং আরেকটি বিষয় তাদের তরফ থেকে ঘোষণা করা হবে সকাল 11টায় যে এবার কিন্তু তারা অনশনে যাচ্ছেন। অর্থাৎ এখানে যারা শিক্ষকেরা রয়েছেন, শিক্ষাকর্মীরা রয়েছেন, তারা অনশনে যাচ্ছেন এবং তাদের দাবি একটাই রয়েছে যে 48 ঘন্টার মধ্যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং যারা চাকরি হারিয়েছেন যোগ্য যারা শিক্ষকেরা রয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমার সাথে এখানে রয়েছেন শিক্ষকেরা, কথা বলে নেব। হ্যাঁ, আপনারা কি এবার বাধ্য হয়ে অনশনের পথ বেছে নিচ্ছেন? হ্যাঁ, আপাতত আমাদের যে কর্মসূচি তার মধ্যে এটাকে আমরা নিয়েছি। আমাদের মধ্যে কয়েকজন সহযোদ্ধা তারা অনশনে যাবেন এবং আমাদের দাবি থাকবে, যেটা আমরা আগেই বলেছি, উপযুক্ত লিস্ট পাবলিশ করা এসএসসির ওয়েবসাইটে। এবং যেহেতু এখন অবধি আমরা সেরকম কোনো রেসপন্স পাইনি, তাই আমরা চিন্তা করছি এবার আমাদের আন্দোলনটাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে। আমাদের প্রথমে কয়েকজন সহযোদ্ধা অনশন শুরু করবেন এবং তারপর সেখানে আরও মানুষ যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। একেবারেই বাধ্য হয়ে আপনাদের এই পথ বেছে নিতে হলো যে আপনারা অনশনে যাচ্ছেন। কখন থেকে যাবেন? সকাল 11টায় ঘোষণা হবে, এরকমই আমাদের কাছে খবর। দেখুন, আমরা দেখতে পাচ্ছি সরকার আমাদেরকে সহযোগিতা করছে না। আমরা 7 তারিখের মিটিংয়েও দেখেছি সরকার আমাদের সহযোগিতা করেনি। উনি যোগ্যের পক্ষে না অযোগ্যের পক্ষে উনি কিছু ক্লিয়ারলি কিছু বলেননি। এবং যখন দেখছি এসএসসির পক্ষ থেকে, সরকার পক্ষ থেকে কোনো সদুত্তর পাইনি, আমরা কোনো সঠিক পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা চরম সিদ্ধান্তে আমরা পৌঁছেছি, যেহেতু আমরা সর্বস্ব হারিয়েছি এবং চরম সিদ্ধান্তে পৌঁছেছি আমরা অনশনে বসবো। এছাড়া আমাদের কোনো আর পন্থা নেই। এই অনশনে আমাদের শিক্ষকরা তারা এবার অনশনের পথ বেছে নিচ্ছেন। অবশ্যই আমাদের নজর থাকবে। সোমা, অনেক ধন্যবাদ।